মজবুর মেয়েটি কোটিপতি ছেলেটিকে বলল, আমার ভাইয়ের জীবন বাঁচিয়ে দাও, জীবন ভর ঋণী থাকব। তারপর যা হলো, মানবতা কেঁদে উঠল বন্ধুরা। দিল্লির আজাদপুর বাজার সেই সন্ধ্যায় সবসময়কার মতো ভিড়ে ভর্তি ছিল। লোক নিজেদের কাজে ছুটে চলছিল। দোকানের ঝাঁপ আধ খোলা আধ বন্ধ, আর ঠেলাগাড়িতে ওঠানামা করা আওয়াজগুলোর মাঝে ১৯ বছরের নয়না তার ৭ বছরের ভাই নবীনকে বুকে জড়িয়ে দ্রুত হেঁটে চলছিল। নবীনের শরীর উত্তপ্ত ছিল, তার নিঃশ্বাস ভেঙে আসছিল এবং তার আঙুলগুলো নয়নার ওড়নাকে এমনভাবে ধরে রেখেছিল যেন কোথাও ছুটে না যায়। নয়না সোজা বড় মেডিকেল স্টোর আগারওয়াল মেডিসিটির কাঁচের দরজা পর্যন্ত পৌঁছালো। দরজাটা খোলার সময় সে এক মুহূর্তের জন্য নিজের শ্বাস আটকে নিল, যেন ভয় পাচ্ছিল যে ভেতরে যাওয়ার কারণেই কোনো সমস্যা তৈরি না হয়ে যায়। কাউন্টারে বসা লোকটি মোবাইলে ডুবেছিল। নয়না কাঁপতে হাতে করে স্লিপটি এগিয়ে দিল। দাদা, এই ওষুধটা চাই, তাড়াতাড়ি। কাউন্টারের লোকটি ওপরে না তাকিয়ে বলল, ঠিক আছে, বসো। কিন্তু নয়না বসতে পারল না। সে নবীনকে এক হাত দিয়ে আদর করে চলছিল, অন্য হাত দিয়ে ওড়না শক্ত করে ধরেছিল। নবীনের নিঃশ্বাস প্রতি সেকেন্ডের সাথে আরও দ্রুত হচ্ছিল। কিছুক্ষণ পর কাউন্টারের লোকটি ওষুধ নিয়ে এলো। ৬,৪৭৫ টাকা। নয়নার মুখে যেন সমস্ত রক্ত শুকিয়ে গেল। সে পকেট হাতড়ালো। কিছু কয়েন, কিছু ভাঁজ করা নোট, মোট ১৪০ টাকা। সে ধীরে ধীরে বলল, দাদা, একটু দয়া করো, আমার ভাইয়ের জীবন বিপদে, এবার দিয়ে দাও, পরের বার পুরোটা দিয়ে দেব। কাজ করব, বাড়ি বাড়ি বাসন মেজে দেব, যা বলবে তাই করব। কাউন্টারের লোকটি হেসে পড়ল। ১৪০ টাকায় ওষুধ পাওয়া যায় নাকি বোন? আমরা দোকান চালাই, ধর্মশালা নয়। চলো চলো, লাইন বাড়ছে। নয়না সেখানেই মেঝেতে বসে গেল। তার চোখে জল ছিল না, জল তো ভেতরেই চাপা পড়ে ভেঙে যাচ্ছিল। সে দুহাত জোর করে দিল, দাদা, শুধু ওষুধটা দিয়ে দাও, আমার ভাই মারা যাবে, দোয়া দেব, বড় হয়ে গেলে ঋণ শোধ করে দেব। কাউন্টারে লোকটি বিরক্ত হলো, বোন, বাচ্চারা রোজই মরে, এটা দুঃখের দোকান নয়, টাকা দাও, ওষুধ নাও, এবার ওঠো। নয়নার আওয়াজ একেবারে ক্ষীণ হয়ে গেল, আপনি আমার জীবন নিয়ে নিন, কিন্তু ওরটা বাঁচিয়ে দিন। ঠিক তখনই পেছন থেকে একটি শান্ত, জোরদার আওয়াজ এলো, কত টাকা কম আছে? কাউন্টারের লোকটি যেন চমকে সোজা হয়ে গেল। সামনে দাঁড়িয়েছিল আরব মালহোত্রা, ২৪ বছরের, সাধারণ পোশাক, কিন্তু চোখে এমন সত্যতা যা দেখে মিথ্যে বলার সাহস কেউ করত না। আরব স্লিপটা তুলল, ওষুধগুলো দেখল, তারপর নয়না আর নবীনকে এক নজরেই বুঝে নিল। সে বলল, ওষুধ প্যাক করো, এখনই। কাউন্টারের লোকটি ঘাবড়ে গেল, সাহেব, আমি বলেছি প্যাক করো। বিল কার্ড দিয়ে মিটিয়ে দেওয়া হলো। ওষুধগুলো নয়নার হাতে এলো। সেই মুহূর্তে নয়না প্রথমবার ভেঙে পড়ল। তার চোখ থেকে জল ঝরে পড়ল। সাহেব, আপনি কেন? আপনার কি দরকার ছিল আমাদের সাথে? আরব ধীর কণ্ঠে বলল, কারো জীবন বাঁচাতে গেলে কোনো সম্পর্কের দরকার হয় না। হসপিটালে পৌঁছাতেই ডাক্তাররা নবীনকে নিলেন। পরীক্ষা শুরু হলো। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলো। সঠিক সময়ে ওষুধ মিলেছে। ১ ঘন্টা দেরি হলে জীবনের ঝুঁকি ছিল। চিকিৎসা লম্বা চলবে। নয়নার পা টলে গেল। সে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। সাহেব, আমি এই সব কি করে করব? রোজগার, ওষুধের টাকাও তো আমার কাছে নেই। আরব কিছু না ভেবেই বলল, তোমাকে টাকার চিন্তা করতে হবে না, চিকিৎসা আমি করাবো। নয়না অবিশ্বাস নিয়ে তাকে দেখল। সাহেব, এই এত বড় উপকার আমি কি করে? এটা উপকার নয়, আরব তার কথা কাটল। একজন মানুষকে সাহায্য করাটাই মানবতা। ডাক্তার আবার এলো। চিকিৎসা ৬ মাস চলবে। ওষুধ, ইঞ্জেকশন সব দামি। মাঝখানে বন্ধ হওয়া চলবে না। নয়নার মন ভেঙে গেল। সে নবীনের দিকে তাকালো, যে অক্সিজেন মাস্কের ভেতরে ধীর গতিতে নিঃশ্বাস নিচ্ছিল। সাহেব, আমি ওকে কোথায় রাখব? আমাদের তো থাকারও কোনো জায়গা নেই। কয়েক সেকেন্ডের জন্য আরব চুপ থাকল। তারপর সে মনে মনে সিদ্ধান্ত নিল, নীরবে, ভেতরে ভেতরে, তোমাকে এখন কোথাও যেতে হবে না, চলো আমার সাথে। সে নয়না এবং নবীনকে হাসপাতালের কাছেই একটি পরিষ্কার পরিচ্ছন্ন, নিরাপদ ছোট ঘরে নিয়ে গেল। ঘরে পাখা, বিছানা, জল, কেটলি, ওষুধের সময়সূচি সবকিছু গোছানো ছিল। নয়না দরজাতেই থেমে গেল। এই সব আমাদের জন্য? আরব মাথা নাড়াল, হ্যাঁ, যতদিন না নবীন সুস্থ হয়ে যায়, তোমাদের জায়গা এটাই। নয়নার মুখ থমকে গেল। তার চোখ প্রথমবার স্বস্তি নিয়ে ভিজে উঠল, ভয় নিয়ে নয়। সারা রাত নয়না নবীনের দেখভাল করতে থাকল। ওষুধ, গা মোছানো, জল, সবকিছু।
আরব বাইরে চেয়ারে বসে থাকল, যেন তাকে নিশ্চিত করতে চাইছিল তুমি আর একা নেই। সকালের আলো ছেকে ঘরে এলো। নবীনের নিঃশ্বাস আগের থেকে কিছুটা হালকা ছিল। নয়না প্রথমবার একটু লম্বা শ্বাস নিল। দাদা, মনে হচ্ছে ও সুস্থ হয়ে যাবে। আরব হালকা হাসি দিয়ে বলল, হ্যাঁ, এখন হবে। ঠিক তখনই নতুন ওষুধের বিল এলো। টাকার পরিমাণ অনেক বেশি ছিল। নয়না কিছু বলতে পারল না, শুধু কাগজটা ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল। আরব সেই কাগজটা নিল, ভাঁজ করল, পকেটে রাখল। এই সব আমি দেখে নেব, তুমি শুধু শক্ত থাকো। নয়না আস্তে করে বলল, আমি আপনার ঋণ কি করে শোধ করব দাদা? আরব শুধু এতটুকুই বলল, তোমাকে কিচ্ছু শোধ করতে হবে না, শুধু নিজের ভাইকে সুস্থ করে তোলো। ঘরের জানালা দিয়ে আসা হালকা রোদে নয়না প্রথমবার অনুভব করল যে একজনের সামান্য দয়াও কত বড় শ্বাস হয়ে উঠতে পারে। সেই দিনের শুরুটা নয়না, নবীন এবং আরব তিনজনের জীবনেই কিছু একটা গভীর পরিবর্তন এনেছিল। পরের দিন সকালে ঘরের দেওয়ালে যখনই রোদ ছড়িয়ে পড়ল, নবীনের নিঃশ্বাস আগের চেয়ে কিছুটা স্থির ছিল। যখন সে অনুভব করল যে নবীনের হালকা হাসি ফিরে এসেছে, তখন তার চোখে কতগুলো দিন পর আশার একটি সরু কিরণ ঝিলমিল করে উঠল। সে তার চুলগুলো আস্তে করে আদর করতে করতে বলল, তুই ঠিক হয়ে যাবি নবীন, আমি তোর জন্য সব কিছু করব। আরব ঘরের কোণে রাখা চেয়ারে বসেছিল। সারা রাত সে একবারও বাড়ির কথা ভাবতে পারেনি। নয়নার সাহস, কষ্ট এবং সারল্য সব একসঙ্গে তাকে ভেতর পর্যন্ত ছুঁয়ে দিয়েছিল। নয়না তার দিকে তাকালো এবং ধীর কণ্ঠে বলল, সাহেব, আপনি কাল না এলে আমার ভাই। তার আওয়াজ সেখানেই আটকে গেল। আরব শুধু এতটুকুই বলল, সব ঠিক হয়ে যাবে, তোমার ভাইও, তুমিও। কিছুদিন পর ডাক্তারের পরিদর্শন, পরীক্ষা, ওষুধ সব একটা রুটিনের মতো চলতে লাগল। নয়না সব কিছু লিখে দেওয়ালে সেটে দিত, কোন ওষুধ কখন, কোন ইঞ্জেকশন কটায়, কোন পরীক্ষার তারিখ কী। সেটা দেখে মনে হচ্ছিল যেন সে নিজেই নিজের বয়স থেকে অনেক এগিয়ে গিয়েছে। এক সকালে ডাক্তার বলল, এখন অবস্থা স্থির আছে, 3 মাস একটানা ওষুধ চলবে, একদিনও ওষুধ যেন বাদ না যায়। নয়নার মুখে কিছুটা স্বস্তি এলো, কিন্তু তার সাথে ভয়ও এলো। 3 মাস? এত খরচ আমি কি করে? তার বলার আগেই আরব বলল, এইসব আমি দেখে নেব, তুমি শুধু নিজের ভাইয়ের সাথে থাকো। নয়না কিছু বলতে গিয়েছিল, কিন্তু আরব মাথা নেড়ে তাকে চুপ করিয়ে দিল। তোমাকে ধন্যবাদ বলার দরকার নেই। তার বলার ধরনে কোনো উপকার করার ভাব ছিল না, শুধু একটি সত্যিকারের শান্ত চিন্তা ছিল। 2 সপ্তাহ কেটে গেল। নবীন এখন আগের চেয়ে ভালো ছিল। ধীরে ধীরে কথা বলতে লাগল, হাসতও কখনো কখনো। কখনো কখনো নয়নার নাক ধরে হাসত, তখন নয়নার চোখ ভরে উঠত। সেই হাসিতেই তার পুরো পৃথিবী ছিল। এক সন্ধ্যায় নয়না বারান্দায় কাপড় শুকাচ্ছিল। প্রথমবারের মতো সে ওপরে তাকাল। হাসপাতাল, লোক, গাড়ি, বাতাস, আকাশ। কিছু মুহূর্তের জন্য তার মনে হল যে জীবন হয়তো এতটাও কঠিন নয়। ঠিক তখনই আরব এলো এবং বলল, নয়না, পড়াশুনো কেন ছেড়ে দিয়েছিলে তুমি? নয়না চমকে গেল। সে চোখ নামিয়ে নিল। বাড়িতে পরিস্থিতি খুব খারাপ ছিল। ঠিক সেই সময় নবীন জন্মালো, মা চলে গেলেন, বাবা মদ খেতেন, আর আমি। তার আওয়াজ ভেঙে গেল, কিন্তু সে নিজেকে সামলে বলল, আমি 10ম শ্রেণী পর্যন্ত পড়েছিলাম, তারপর সব শেষ হয়ে গেল। আরব সরাসরি জিজ্ঞেস করল, পড়তে চাও? নয়নার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। তার চোখ ভিজে গেল। খুব চাই সাহেব, কিন্তু কি করে? আরব শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, তোমার কলেজ অ্যাডমিশন আমি করাব। নয়নার মনে হল হয়তো সে ভুল শুনেছে। তার হাত কাঁপতে লাগল। কলেজ? আমি? সাহেব? হ্যাঁ, তুমি। নয়নার ঠোঁট কাঁপল। সাহেব, আমি এইসব কি করে নেব? আপনি এতদিন ধরে আমাদের সাহায্য করছেন, আমি জানি না কখনো শোধ করতে পারব কিনা। আরব তার কথা মাঝখানেই থামিয়ে দিল। শোধ করার জন্য করছি না আমি। তুমি পড়াশোনা করো, শুধু এটাই চাই আমি। নয়না কিছু মুহূর্ত চুপ থাকল। তার চোখে আশা আর ভয় দুটোই ছিল, কিন্তু তার হৃদয় বলছিল যে হয়তো এটাই সেই সুযোগ যা সে ভগবানের কাছে চেয়েছিল। পরের দুদিন আরব নিজে তার সমস্ত কাগজ তৈরি করাল, মার্কশিট, ছবি, ফর্ম, ডকুমেন্ট, সব। আর তৃতীয় দিন নয়না প্রথমবারের মতো কোনো কলেজের গেটের সামনে দাঁড়িয়েছিল। সাদা সালোয়ার, হালকা ওড়না, কাঁপতে থাকা আঙ্গুল, ধুকপুক করা বুক। যখন সে ভর্তির স্লিপ হাতে নিল, তার চোখ ভিজে গেল। সাহেব, আমি কখনো ভাবিনি যে আমি কলেজে আসব।
আরব শুধু এতটুকুই বলল, এখন তোমার জীবন সেভাবেই চলবে যেভাবে চলা উচিত ছিল। দিন যেতে থাকল। নবীনের ওষুধ সময়মতো মিলতে থাকল। নয়না রোজ কলেজে যেত, তারপর ঘরে ফিরে পড়ত, তারপর নবীনকে সামলাত। তার প্রতিটি শ্বাসে নতুন আশা ছিল। কিছুদিন পর একদিন আরাফ নয়নাকে বলল, নয়না, চাইলে তুমি আমাদের কোম্পানিতে পার্ট টাইম ইন্টার্নশিপ করতে পারো, পড়ার সাথে কাজও শিখবে। নয়না ঘাবড়ে গেল। সাহেব, আমি আপনার কোম্পানিতে? আমি তো কিছুই জানি না। আরাফ হেসে বলল, শেখার জন্য কাউকে সবকিছু জেনে জন্ম নিতে হয় না, শুধু চেষ্টা করতে হয়। নয়না হালকা করে মাথা নাড়াল এবং কিছুদিন পর সে প্রথমবারের মতো মালহোত্রা ডাইনামিক্সের ঝকঝকে বিল্ডিংয়ে ঢুকল। লবির আলো, বড় কাঁচের দেওয়াল, দ্রুত হেঁটে চলা লোক, এই সব কিছুর মাঝে নয়না ভয় তো পাচ্ছিল, কিন্তু সেই ভয়ের পেছনে কিছু একটা হয়ে দেখানোর একটি দৃঢ় ইচ্ছা ছিল। সন্ধ্যায় ঘরে ফেরার সময় নয়না নবীনের গালে চুমু খেয়ে বলল, তুই ঠিক হয়ে যাচ্ছিস তো? আমি পরিশ্রম করব, সব ভালো হবে। ঘর ছোট ছিল, পাখা পুরনো ছিল, দেওয়ালে ওষুধের সময়সূচি লাগানো ছিল, কিন্তু নয়নার মুখে প্রথমবারের মতো ক্লান্তির পেছনে সন্তুষ্টি ছিল। তার মনে হল জীবন সত্যিই বদলাচ্ছে। পরের সকালে নয়না কোম্পানিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ছোট্ট ঘরে হালকা রোদ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল। পুরনো ফ্যানের আওয়াজ, চায়ের গন্ধ, ওষুধের ছোট ছোট প্যাকেট আর নবীনের হাসি মুখ। নয়না তার চুল ঠিক করে দিল, ওষুধ দিল এবং বলল, সন্ধ্যা পর্যন্ত আমি চলে আসব, ঠিক আছে? সাহেব এসে পড়বেন, তুমি ভয় পেও না। নবীন তার গলা জড়িয়ে ধরে বলল, দিদি, তাড়াতাড়ি চলে এসো। নয়নার মুখে হালকা হাসি এলো। সে নবীনকে চুমু খেল, একটু সাহস জড়ো করল এবং বাইরে বেরিয়ে গেল। আজ তার নতুন দিন ছিল, নতুন চাকরি, নতুন আশা। কোম্পানির বড় বিল্ডিংটা দেখেই তার পা আপনা আপনি ধীর হয়ে গেল। কাঁচের দেওয়ালে সূর্যের আলো ঝকমক করছিল। লবিতে স্যুট পরে হেঁটে চলা লোক, কর্মচারীদের দ্রুত আওয়াজ, রিসেপশনে ফোন বাজার শব্দ, সবকিছু তার জন্য নতুন, উজ্জ্বল এবং বিশাল ছিল। নয়না এন্ট্রি রেজিস্টারে নিজের নাম লিখল, নয়না, ইন্টার্ন। ঠিক তখনই সামনে থেকে আরাফকে আসতে দেখা গেল। ফর্মাল শার্ট, সুসংহত পদক্ষেপ এবং মুখে সেই শান্ত আত্মবিশ্বাস। নয়না তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল। সাহেব, নমস্কার। আরাফ হালকা হাসল। কেমন আছো? নবীন কেমন আছে? ভালো আছে সাহেব, আপনার ওষুধ কাজ করছে। নয়না ধীরে বলল, ভালো, আজ অনেক কাজ আছে, চলো শুরু করা যাক। অফিসে কাজের পরিবেশ দ্রুত ছিল। কখনো সে প্রিন্ট বের করছিল, কখনো পুরনো ফাইল রেকর্ড আপডেট করছিল, কখনো এক্সেলের ডেটা ভরছিল। সবাই তাকে দেখছিল, এই সেই মেয়ে যে কিছুদিন আগে ফুটপাথে থাকত। কিন্তু তার কাজের মধ্যে এমন নিষ্ঠা ছিল যা সবাইকে চুপ করিয়ে দিত। দুপুর পর্যন্ত আরব তাকে একটি রিসার্চ ফাইল দিল। নয়না, এটা পড়ে একটা ছোট রিপোর্ট বানিয়ে দাও। নয়নার হাত কেঁপে গেল। সাহেব, আমি চেষ্টা করব। চেষ্টা করাই যথেষ্ট, আরব শান্ত স্বরে বলল। নয়না পুরো 2 ঘন্টা মাথা না তুলে কাজে লেগে রইল। কখনো পাতা উল্টালো, কখনো নোট লিখল, কখনো কিছু কাটল, আবার ঠিক করল। যখন সে ফাইলটা ফিরিয়ে দিল, তার চোখে ভয় ছিল। সাহেব, জানি না ঠিক হয়েছে কিনা। আরব ফাইলটা খুলল, কয়েকটি পাতা পড়ল, তারপর দৃষ্টি তুলল। খুব ভালো কাজ করেছ নয়না। নয়নার ঠোঁট কাঁপল। সত্যি সাহেব, তোমাকে নিজের উপর ভরসা রাখতে শিখতে হবে, আরব বলল এবং এগিয়ে গেল। তার মনে যেন কোনো প্রদীপ জ্বলে উঠল। সন্ধ্যা পর্যন্ত নয়না অফিসের প্রতিটি কোণের সাথে পরিচিত হয়ে গিয়েছিল। কখনো কখনো লোক তাকে জিজ্ঞেস করত, কে তুমি? কোথা থেকে শিখলে এত শৃঙ্খলা? আর নয়না শুধু হাসত। জীবন শিখিয়েছে। কয়েক সপ্তাহে কোম্পানির লোকেরা তার প্রশংসা করতে লাগল। এই মেয়েটা তো অসাধারণ, একে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, খুব দ্রুত, খুব বুদ্ধিমান। এই কথাগুলো কখনো কখনো সরাসরি আরব পর্যন্তও পৌঁছাত। আর প্রতিবারই আরবের মুখে একটা সন্তুষ্টির হাসি ফুটে উঠত, যেন কেউ নিজের ছোট্ট চেষ্টাকে পাহাড় হতে দেখছে। একদিন অফিসে বড় মিটিং ছিল। কাচের দেওয়ালের পেছনে উজ্জ্বল টেবিল, ল্যাপটপ, বড় স্ক্রিন, সব তৈরি ছিল। আরব মিটিং নিচ্ছিল, আর নয়না পেছনে চুপচাপ নোট নিচ্ছিল। তার মন ভয় পাচ্ছিল, কিন্তু সে প্রতিটি কথা বোঝার চেষ্টা করছিল। হঠাৎ এক ক্লায়েন্ট জিজ্ঞেস করল, এই স্লাইডটা কে বানিয়েছে? বেশ পরিষ্কার আর পেশাদার লাগছে। ঘরে নীরবতা। আরব বলল, নয়না। ক্লায়েন্ট তার দিকে ফিরল। ওহ, ইমপ্রেসিভ, একে আরও এগিয়ে নিয়ে যান স্যার।
নয়নার হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গেল। সে কখনো ভাবেনি যে কেউ তার কাজের প্রশংসা করবে। মিটিং শেষ হবার পর আরব বাইরে এলো। নয়না তার পাশে দাঁড়িয়েছিল। সাহেব, কোনো ভুল তো ছিল না? আরব বলল, ভুল থাকলে ক্লায়েন্ট প্রশংসা করত না। তার চোখ জলে ভরে এলো, কিন্তু সে তা লুকিয়ে নিল। সন্ধ্যায় ঘরে ফিরে নয়না নবীনকে কোলে তুলে নিল। নবীন, আজ দিদি ভালো কাজ করেছে। নবীন হেসে বলল, দিদি, তুমি সবচেয়ে ভালো। নয়না তাকে শক্ত করে বুকে জড়িয়ে নিল। কিছুদিন পর ডাক্তার বলল, যদি এভাবেই চলতে থাকে তাহলে নবীনকে প্রায় সুস্থই ধরে নাও। তার বিপদ এখন অনেক কম। নয়নার চোখে কতগুলো বছর পর শান্তি ঝলকে উঠল। সে মনে মনে ভাবল, সাহেব, আপনি একটা নয়, দুটো জীবন বাঁচিয়ে দিলেন। কিন্তু সে জানত না, ওদিকে আরবও ধীরে ধীরে তাদের দুজনের সাথে একটি না বলা, খুব শান্ত এবং গভীর সম্পর্ক অনুভব করতে শুরু করেছিল। আর এই সম্পর্ক করুণার ছিল না, এই সম্পর্ক মানবতা থেকে জন্মানো এক খুব বড় দায়িত্বের ছিল, যাকে দুজনের জীবন ধীরে ধীরে একে অপরের কাছাকাছি টেনে নিচ্ছিল, কোনো আওয়াজ ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া, শুধু চুপচাপ। কারণ হৃদয়ের ভেতরে হওয়া পরিবর্তন কখনো আওয়াজ করে না, শুধু নিস্তব্ধতায় জায়গা করে নেয়। এই নিস্তব্ধতার দিনগুলোতে এক সকালে ডাক্তার বলল, এখন নবীনকে বাড়ি নিয়ে যেতে পারো, শুধু ওষুধগুলো সময়মতো চলতে থাকুক। নয়নার চোখ থেকে জল গড়িয়ে পড়ল, খুশির, স্বস্তির এবং হয়তো প্রথমবারের মতো নিজের দুঃখের ওপর জেতার। তারা ছোট ঘরটা আবার ঠিক করল। বিছানা, ওষুধের স্লিপ, নোট, জলের বোতল সব নিজের নিজের জায়গায় রাখতে রাখতে নয়না বারবার সেই দিকেই দেখছিল যেখানে আরব দাঁড়িয়ে থেকে তাকে সাহস দিত। তার পৃথিবী ছোট ছিল, কিন্তু তার ভেতরের কৃতজ্ঞতা ছিল অনেক বড়। নবীন এখন হাসত, ধীরে ধীরে হাঁটতেও, আর প্রতি সন্ধ্যায় আরব তাদের সাথে দেখা করতে আসত। কখনো ফল আনত, কখনো ওষুধ, কখনো শুধু দুটো কথা বলার জন্য। নয়না চা বানাত, আর দু ভাই বোন তাকে এমনভাবে দেখত যেন সে তাদের কেউ, একেবারে নিজেদের লোক। এক সন্ধ্যায় নয়না ধীরে বলল, সাহেব, আমি খুব ভাবি যে আপনি না পেলে আমরা কোথায় থাকতাম। আরব সঙ্গে সঙ্গে বাধা দিল, এইসব ভেবো না, তোমরা আমার ভরসায় থেকো। প্রথমবারের মতো নয়না তার মুখের দিকে তাকালো, এমন এক আপনত্ব যা সাহায্যের বদলে দেওয়া যায় না, বরং হৃদয়ে আপনা আপনি জন্মায়। দিন কাটতে থাকল। কোম্পানিতে নয়নার পরিশ্রম সবার নজরে আসতে লাগল। তার বানানো ছোট ছোট প্রজেক্ট, ফাইল, রিসার্চ এবং রিপোর্টের গুণগত মান আনফকে অবাক করে দিত। একদিন কোম্পানির বোর্ড মিটিংয়ে একটি বড় ক্লায়েন্ট এলো। নয়নার তৈরি মার্কেট অ্যানালিসিস পুরো মিটিংয়ে ছেয়ে গেল। ডিরেক্টর বলল, এই মেয়েটির মধ্যে আগুন আছে আরাফ, একে এগিয়ে নিয়ে যাও। আরাফ হাসল, আমি আগে থেকেই জানতাম। এটা শুনে নয়নার ভেতরে কিছু ভেঙে গিয়েও যেন জুড়ে গেল, যেন তাকে প্রথমবারের মতো কেউ সত্যি সত্যি মান্যতা দিল। ধীরে ধীরে নয়না কোম্পানিতে শিখতে লাগল, হিসেব, ডেটা, মার্কেটিং, মানুষের সাথে কথা বলা, আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে থাকা। আর এই সব দেখে আরবের বাবা মাও অবাক হয়ে যেতেন। কিন্তু তারা এটা জানতেন না যে এই সেই মেয়ে যাকে তাদের ছেলে একদিন বাড়ি এনে বলেছিল এর সাহায্য করতে হবে, এবং তারা পরিষ্কার মানা করে দিয়েছিল। একদিন নয়না কোম্পানির জন্য একটি ছোট্ট ট্রাস্ট শুরু করার প্রস্তাব দিল, যেখানে গরিব শিশুদের চিকিৎসা, তাদের পড়াশোনা এবং অসহায় পরিবারদের সাহায্য করা হবে। আরাফ বোর্ডের সামনে বলল, এই আইডিয়াটা নয়নার, এবং আমার মনে হয় আমাদের এটা গ্রহণ করা উচিত। ট্রাস্টির নাম রাখা হল মালহোত্রা হোপ ফাউন্ডেশন। সেই ট্রাস্টের কারণে কোম্পানির ছবি বদলাতে লাগল, দেশ জুড়ে নাম হতে লাগল, পত্রপত্রিকায় লিখতে লাগল, এক তরুণী এই কোম্পানিকে মানবিক দিশা দিয়েছে। এই খবরগুলো দেখেই এক সন্ধ্যায় আরাফের বাবা জিজ্ঞেস করলেন, কেই মেয়েটি, কোম্পানিকে এত এগিয়ে নিয়ে গেল কে? আরাফ চুপ থাকল, তারপর শান্তস্বরে বলল, বাবা, এই সেই মেয়ে যাকে আমি একদিন বাড়ি এনেছিলাম এবং তোমরা দুজন রাখতে মানা করে দিয়েছিলে। বাবা স্তম্ভিত হয়ে গেলেন। আরাফ প্রথমবার নিজের মনের কথা বলল, বাবা, আমি ওকে পছন্দ করতে শুরু করেছি। কোনো উপকার নয়, শুধু মনের কথা। আমি ওকে বিয়ে করতে চাই। ঘরে নীরবতা নেমে এলো। বাবা জানালার বাইরে দেখতে থাকলেন। বৃষ্টি হচ্ছিল, এবং হয়তো তার ভেতরেও কিছু গলে যাচ্ছিল। অনেকক্ষণ পর তিনি ধীরস্বরে বললেন, বিয়ে ওর সাথে? আরফ চোখ নামাল না। হ্যাঁ, ওরই সাথে। বাবা একটি দীর্ঘশ্বাস ফেললেন। লম্বা নীরবতার পর বললেন, যদি সেই মেয়ে আজ এই বাড়ির সম্মান বাড়াচ্ছে এবং তোমার জীবন গুছিয়ে দিচ্ছে, তাহলে আমার না বলার কোনো কারণ নেই। তার আওয়াজ ছিল খুবই ধীর, অনুশোচনায় ভরা। পরের দিন যখন আরাব নয়নার কাছে পৌঁছাল, নয়না ওষুধ হাতে দাঁড়িয়েছিল। সাহেব, নবীনের এটা এখনও... সে বাক্যটা শেষও করতে পারেনি। আরাব ধীরে বলল, নয়না,
আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। নয়না থমকে গেল। তার হৃৎস্পন্দন দ্রুত হল। আরাভের চোখ সজল ছিল। তুমি কি আমাকে বিয়ে করবে? নয়নার হাত থেকে ওষুধের পাতাটা পড়ে গেল। সে কেঁদে ফেলল, ধীরে, হালকাভাবে, যেন শৈশব থেকে চাপা পড়া সমস্ত কান্না এক মুহূর্তে বেরিয়ে আসছে। সাহেব, আমি কি করে? আমি কে? আরাভ বলল, তুমি সেই যে আমার হৃদয়কে মানুষ বানিয়েছে। নয়না, আমার জীবন তোমাকে ছাড়া অসম্পূর্ণ। নয়না দুহাত মুখের ওপর রাখল। সাহেব, যদি এটা স্বপ্ন হয় তাহলে যেন ভেঙে না যায়। আরাভ হাসল। এটা স্বপ্ন নয়, আমাদের নতুন জীবন। নবীন আনন্দে চিৎকার করে উঠল, দিদির বিয়ে, দিদির বিয়ে! কিছুদিনের পর একটা সাদামাটা পবিত্র বিয়ে হলো, যেখানে কোটি টাকার সাজসজ্জা নয়, শুধু আশীর্বাদ ছিল। নয়না বধূ সাজল তো তাকে এমন লাগছিল যেন কোনো কষ্টের আগুন থেকে উঠে এসে লোহার মতো ঝকঝকে আলো। আরাভ তার হাত ধরল। নয়না, এখন থেকে যা হবে আমরা দুজন মিলেই সামলাব। বাবা দুজনের মাথায় হাত রাখলেন। বেটা, তুই সত্যি নিজের ঋণ শোধ করে দিলি। আর এই একটি বাক্যে নয়নার সমস্ত কৌতূহল, সমস্ত ভয়, সমস্ত পরিশ্রম এবং সমস্ত সম্মান ঝলমল করে উঠল। আরাভের জীবন, সেটা তো সত্যি বদলে গেল। এত বদলে গেল যে কষ্টের জায়গায় এখন শুধু হাসি থাকত। বন্ধুরা, কখনো কারোর পরিস্থিতি দেখে তার মূল্য নির্ধারণ করো না। ভাগ্য খুব ছোট হয়, মানুষের পরিশ্রম এবং হৃদয় সবচেয়ে বড় হয়। যাকে পৃথিবী প্রত্যাখ্যান করে সেই কখনো কারোর পুরো জীবন হয়ে ওঠে। ছোট কেউ হয় না, ছোট হয় শুধু ভাবনা। আপনি বলুন, আরাভের জায়গায় আপনি থাকলে কি নয়নার মতো একজন মানুষকে সুযোগ দিতেন, নাকি অন্যদের মতো মুখ ফিরিয়ে এগিয়ে যেতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। যদি গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, বারাকাত ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম অবশ্যই লিখুন। দেখা হবে পরের ভিডিওতে।